প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছি আমি জেসমিনা ফেরদৌসী। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা, অপশক্তির শেকড় উপড়ে ফেলার ঘোষণা ওবায়দুল কাদেরের। অশান্তি সৃষ্টির পর শান্তি মিছিল করে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। রাজনৈতিক উদ্দেশ্যে বারবার সাম্প্রদায়িক হামলা, বললেন ঢাবির শিক্ষকরা। ঘাতকের বুলেটে যেন আর কোনো শিশু প্রাণ না হারায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান। দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা আবার 400 ছাড়ালো। নভেম্বর থেকে মাসে আসবে 3 কোটিরও বেশি টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। শুনলেন সংবাদ শিরোনাম। সংবাদ এছাড়া থাকছে মাই টিভির মঙ্গলবারের বিশেষ আয়োজন মাই টেক। এবার বিস্তারিত। শুরুতেই সম্প্রীতি সমাবেশ, শান্তি শোভাযাত্রা ও রাজনৈতিক খবর। দেশব্যাপী উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীর হামলা, অগ্নিসংযোগ, লুটপাট ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে ঢাকাসহ সারা দেশে সম্প্রীতি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করেছে আওয়ামী লীগ। কেন্দ্রীয়ভাবে সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শোভাযাত্রার উদ্বোধন ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই সময় তিনি সাম্প্রদায়িক অপশক্তির শিকড় উপড়ে ফেলার ঘোষণা দেন। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, যারা পরিবেশ নষ্ট করে বাধা হয়ে দাঁড়াবে আওয়ামী লীগ তাদের প্রতিহত করবে বলেও জানান ওবায়দুল কাদের। আরও জানাচ্ছেন সাইদুর রহমান আবির। দেশের বিভিন্ন স্থানে চলমান সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শান্তি সমাবেশ ও সম্প্রীতির শোভাযাত্রার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। প্রধান অতিথির বক্তব্যে সাম্প্রদায়িক শক্তি প্রতিহত করার ঘোষণা দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ রাজপথে আছে যতদিন না এই সাম্প্রদায়িক অপশক্তির বিষ দাঁত আমরা ভেঙে দিতে পারবো, ততদিন পর্যন্ত আওয়ামী লীগ রাজপথে থাকবে। এ বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। রাস্তায় থাকবে আওয়ামী লীগ এই অপশক্তিকে মোকাবিলা করবে। এদের সমুচিত জবাব দিতে আওয়ামী লীগের নেতা কর্মীরা সারা দেশে প্রস্তুত। সাম্প্রদায়িক শক্তি উপড়ে ফেলতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন সহযোগী সংগঠনগুলো। ষড়যন্ত্র এবং কুচক্র করে যাচ্ছে সম্প্রীতি বিনষ্ট করার জন্য। এর বিরুদ্ধে আমাদের সব পেশাজীবী থেকে শুরু করে আপামর জনগণের সজাগ এবং সচেতন থাকতে হবে। বুঝতে হবে এটা একটা নিয়মতান্ত্রিক সিস্টেমেটিক ষড়যন্ত্র, যেটা 2001 সাল থেকে হয়ে আসছে। বঙ্গবন্ধু এভিনিউ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয় সম্প্রীতির শোভাযাত্রা। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। আওয়ামী লীগ দেশে অশান্তি সৃষ্টি করে নিজেরাই শান্তি মিছিল করে, রাজনৈতিক ফায়দা লুটতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সরকারকে হঠাতে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে বলেও জানান মির্জা ফখরুল। এসএম খুরশেদ আলমের রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। অনুষ্ঠানে বিশেষ অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ক্ষমতা কারো চিরস্থায়ী নয়। আমরাও পারবো, ফ্যাসিবাদ কখনো চিরস্থায়ী নয়। ক্ষণকালের জন্য যন্ত্রণা বেশি দেয়, আর যত অধিক নির্যাতন অত্যাচার হয় বিজয়ের পর কিন্তু সেটা আরো বেশি আনন্দের হয়। এ সময় দেশে চলমান বিশৃঙ্খলা ও আওয়ামী লীগের শান্তি মিছিল নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সরকার, আওয়ামী লীগের সরকার, তার অত্যন্ত পরিকল্পিতভাবে এই দেশে বিভাজন সৃষ্টি করছে এবং এই বিভাজন সৃষ্টি করে তারা এটাকে পুঁজি করে সেটাকে আবার তারা তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে চাচ্ছে। তিনি বলেন, বর্তমান ক্ষমতায় অধিষ্ঠিত সরকারকে হটাতে হবে। দানবীয় একটা সরকার,
সেই দানবীয় সরকারকে সরাতে হবে। এই সরাতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, সাদা কালো, বাম ডান সকলে একসাথে এদেরকে সরাতে হবে। SM খুরশেদ আলম, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক উদ্দেশ্য এবং বিচারহীনতা সংস্কৃতির কারণেই সাম্প্রদায়িক শক্তি বারবার মাথাচাড়া দিয়ে ওঠে। আগে থেকে প্রকৃত অপরাধীরা ঘটনার আড়ালেই থেকে গেছে, ফলে ধর্ম নিয়ে অপশক্তির রাজনীতি এখনও থেমে নেই বলে মনে করছেন শিক্ষক সমাজ। সারা দেশে সাম্প্রতিক হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে এসব কথা বলেন বক্তারা। কুমিল্লা, নোয়াখালী ও রংপুরের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও মন্তব্য করেন তারা। বিস্তারিত ডেনি ট্রং এর রিপোর্টে। অসাম্প্রদায়িক চেতনা আর স্বপ্নের এই বাংলায় অপশক্তি কিভাবে আঘাত করে এই দৃশ্য যেন সেটাই বলে দিচ্ছে। নাট্য পরিবেশনায় দেখানো হয় কুমিল্লা, নোয়াখালী ও রংপুরের পীরগঞ্জে ঘটে যাওয়া সম্প্রীতি বিনষ্টের সেই সহিংসতা। এর আগে দেশে সাম্প্রদায়িক হামলার ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে শিক্ষকরা বলেন, বারবারই ধর্মের দোহাই দিয়ে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটছে। এই দায় রাষ্ট্র কখনোই এড়াতে পারে না। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বলা হয়, তার মানে কি আমাদের জনগণের বাংলাদেশ? সেটা যদি আমি বিশ্বাস করি, তাহলে আমি মনে করি আমার শিক্ষা, আমার পরিবার, আমার সমাজ কোনোটাই সাম্প্রদায়িক হওয়ার কথা নয়। প্রতিটি হামলার পিছনেই রাজনৈতিক উদ্দেশ্যকেই মুখ্য করে দেখছেন শিক্ষকরা। কেউ কেউ গোয়েন্দা ব্যর্থতারও অভিযোগ করেন। সবাই বর্ণনা দেয়, কিন্তু কেউ বলেনি যে আমি প্রতিরোধ করতে গিয়েছিলাম এই বাংলাদেশে। তাহলে রাজনৈতিক প্রতিরোধ, সামাজিক প্রতিরোধ কোথায় গেল? আমাদের কাছে মনে হয়েছে এই জায়গাগুলোতে এখন আমাদের কাজ করতে হবে। যোদ্ধারা যে বাংলাদেশ চেয়েছিল, আমাদের 30 লক্ষ শহীদরা যে বাংলাদেশ চেয়েছিল, সেই বাংলাদেশ আজ আক্রান্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করা জরুরি। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে না পারলে ভবিষ্যতেও অপতৎপরতা অব্যাহত থাকবে। সরকার সহ সংশ্লিষ্ট যারা আছেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারা এই স্থানীয়ভাবেই কিন্তু এদেরকে চিহ্নিত করা এখন খুবই জরুরি কাজ। এটি যদি না করি, তাহলে মাঝে মধ্যেই যে কোনো সুযোগে এই অপশক্তি মাথাছাড়া দিয়ে উঠে আমাদের যে ঐতিহ্যিক মর্যাদা, আমাদের যে সুমহান মূল্যবোধ এই বাঙালি সমাজের, অসাম্প্রদায়িক মানবিক চেতনা, সেগুলোকে বিনষ্ট করার বিভিন্ন ধরনের অপপ্রয়াস তারা চালাবে। অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসীদের আরও শক্তি অর্জন করতে হবে বলেও মনে করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান। অসাম্প্রদায়িক চেতনার মানুষগুলো দলমত নির্বিশেষে সম্মিলিতভাবে সেই অপশক্তির এই অপপ্রয়াসকে নস্যাৎ করার এবং তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনার জন্য ভূমিকা রাখবেন, সেটি আমাদের এই মুহূর্তের সবচেয়ে বড় করণীয়। ড্যানি ট্রং, মাই টিভি, ঢাকা। শেখ রাসেলের জন্মদিনের খবর। অসাম্প্রদায়িক চেতনার দেশ বাংলাদেশ, এখানে কেউ যেন ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করে সেই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ রাসেলের 58তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, এই দেশে ঘাতকের বুলেটে যেন আর কোনো শিশু প্রাণ না হারায়, সেই লক্ষ্যে কাজ করছে বর্তমান সরকার। রাকিব হাসানের রিপোর্টে দেখুন বিস্তারিত। বঙ্গবন্ধুর শিশুপুত্র শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দেন আওয়ামী লীগ সভানেত্রী ও বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপলক্ষটা জন্মদিন হলেও শেখ রাসেল শব্দটি উচ্চারণে সবসময় ভারাক্রান্ত হন প্রধানমন্ত্রী। বক্তব্যের শুরুতেই স্মরণ করেন ৭৫-এর 15ই আগস্ট নিহত পরিবারের সদস্যদের। বলা হয়েছিল ওই ছোট্টটুকু যেন বাঁচে না। এই নির্দেশটা কে দিয়েছিল, কারা দিয়েছিল? সব শেষে, সব থেকে এটাই কষ্টের যে সব শেষে রাসেলকে ভাই, এদিকে চাচার লাশ, ওদিকে কামালের লাশ, আব্বার লাশ, মায়ের লাশ সব মারিয়ে উপরে নিয়ে তাকে সবার শেষে নির্মমভাবে হত্যা করে। অথচ রাসেল ছোটবেলা থেকে আমি বলবো এত সহজ সরল একটা শিশু, যার কোনো দাবি ছিল না,
তার জীবনের স্বপ্ন ছিল সে আর্মি অফিসার হবে। রাসেলের মতো আর কোনো শিশুকে যেন অকালে ঝরে যেতে না হয় তেমন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন সরকার প্রধান। যে এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার অঙ্গীকার। কবি সুকান্ত এই কথা বলেছিল, আমি তারই ভাষায় এই কথা বলে যেতে চাই যে এটাই আমার লক্ষ্য। যে বিশ্বকে পারবো কিনা জানি না, কিন্তু আমার দেশের মানুষের জন্য যেন আমি একটা সুন্দর পরিবেশ তৈরি করে যেতে চাই, যেন আমার আসলের মতো কাউকে যেন জীবনে হারাতে না হয়। আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার অভিযোগ, বাংলাদেশে অগ্নি সন্ত্রাসের রাজনীতি আজও করে আসছে বিএনপি। ৭৫-এর পর তো সব নেতাদের কারাগারে বন্দি করে রেখেছে, তাদের উপর অমানবিক অত্যাচার করেছে এবং এই অত্যাচার তো পরবর্তীতেও তারা করেছে। কিন্তু তাদের মধ্যে মানবতা বোধ বলে কোনো কিছুই ছিল না, এখনও নাই। কারণ ওই খুনিদের যখন আমি বিচার করলাম, তাদের বিরুদ্ধে ফাঁসির রায় হলো, এরপর 2001-এ যখন আমরা ক্ষমতা আসতে পারলাম না, খালেদা জিয়া কিন্তু সেই বিচার বন্ধ করে দিল। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। এবার অন্যান্য প্রসঙ্গ। ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলার সাথে জড়িতদের যত দ্রুত সম্ভব গ্রেফতার করে আইনের আওতায় আনতে কঠোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই বিষয়ে ধর্মীয় নেতাদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। তিনি জানান, কর্ম কমিশন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ডের বিধান রেখে বাংলাদেশ কর্ম কমিশন আইন 2021 অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিস্তারিত সাইদুর রহমান আবিরের রিপোর্টে। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে অনুষ্ঠিত হয় মন্ত্রিপরিষদ বৈঠক। এতে গণভবন থেকে সভাপতি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরেন তিনি। ক্যাবিনেট মিটিংয়ে পরিষ্কার বলে দেওয়া হয়েছে যে এটা আগেই বলে দেওয়া হয়েছে হোম মিনিস্ট্রিকে, যে এটা একদম খুব স্টার্ন অ্যাকশনে যেতে হবে, যারা যারা এর সাথে জড়িত আছে তাদেরকে অবশ্যই ধরতে হবে বলে। এটা তো উনি অ্যাকচুয়ালি হোম মিনিস্টারকে তো আমরা গত কয়েকদিন থেকে আমরা এগুলি নিয়ে হ্যান্ডেল করতেছি। হামলার সূত্রপাত বিষয়ে কথা বলেন খন্দকার আনোয়ারুল ইসলাম। এটা আমরা অলরেডি হোম মিনিস্টারকে ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে টু টেক অল মানে স্টার্ন অ্যাকশন এসবের বিরুদ্ধে, এবং তা যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত করে এই যারা এগুলো সূত্রপাত করলো তাদেরকে আপনার অ্যাকশন নিতে। পাশাপাশি ধর্মীয় এবং যারা রাজনৈতিক ব্যক্তিত্ব আছে তাদেরকে অনুরোধ জানানো হয়েছে এটা জনগণের সাথে শেয়ার করার জন্য, যে ছোটোখাটো টুইস্টিং কেউ করলেই যে এইভাবে রিয়াকশন করতে হবে এটা করা যাবে না। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। যারা দেশকে অস্থিতিশীল করতে ফেসবুক সহ প্রযুক্তির অপব্যবহার করছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুষ্কৃতিকারীরা বিভিন্ন কৌশল অবলম্বন করছে, আইনের চোখে ফাঁকি দিতে ঘন ঘন স্থান পরিবর্তন করছে, তারপরেও তাদের রক্ষা নেই বলে জানান তিনি। দুপুরে র্যাব সদর দপ্তরে র্যাবের প্রযুক্তিগত আধুনিকায়ন ও প্রশাসনিক কার্যক্রমে বিভিন্ন প্রযুক্তি অন্তর্ভুক্তকরণের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন আসাদুজ্জামান খান কামাল। বিস্তারিত এসকেলিটনের রিপোর্টে। দেশকে অস্থিতিশীল করতে সাম্প্রতিক সময়ে প্রযুক্তির অপব্যবহার বেড়েছে। প্রতিনিয়ত দেশকে প্রশ্নবিদ্ধ করতে মরিয়া দুষ্কৃতিকারী চক্র অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসছে র্যাব ফোর্সেস। তাদেরকে চিহ্নিত করতেই র্যাবের নতুন প্রযুক্তির উদ্বোধন করা হয়। আনুষ্ঠানিক বক্তব্যে ফেসবুক, ইউটিউবে মিথ্যাচার বন্ধে বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। বলেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা ও জনগণের নিরাপত্তায় সচেষ্ট রয়েছে র্যাব। কোনো সাসপেক্টকে যাকে শনাক্ত করেছে ওপেন সোর্স থেকে তার কাছ থেকে আমরা বিভিন্ন তথ্য ডিজিটাল ইনফরমেশন পাওয়ার আমাদের সুযোগ হবে এবং সহজে তার তথ্য বিশ্লেষণ করার সুযোগ সৃষ্টি হবে। সফলভাবে আইন প্রয়োগের স্বার্থে উন্নত বিশ্বে নিয়ে আমাদের দেশেও সরকারি বিভিন্ন জাতীয় ডাটাবেজে আইন প্রয়োগকারী সংস্থার তাৎক্ষণিক প্রবেশাধিকার সম্ভব হবে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অপরাধের মাত্রা কমিয়ে আনা ও দ্রুত অপরাধী শনাক্ত করা হবে।
ভার্চুয়াল জগতে অপরাধীর শনাক্ত করতে র্যাব আরও এক ধাপ আজকের এই এগিয়ে গেল। আমি প্রত্যাশা করব র্যাব এই সমস্ত সুবিধাদের যথাযথ ব্যবহারের মাধ্যমে অপরাধ দমনে আরও বেশি কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টাকারী চক্রকে নজরদারিতে রাখা হয়েছে, খুব দ্রুত গ্রেপ্তার করা হবে। যে ঘটনাটি ঘটিয়েছে পূজামণ্ডপে, আমরা তাকেও কিছু অল্প সময় ধরে ফেলতে পারবো বলে আমাদের বিশ্বাস। সে বা বিভিন্ন জায়গায় স্থান পরিবর্তন করছে, এদিকে সেদিকে যাচ্ছে, আমরাও তাকে ধরবো এবং কি ঘটনা, কেন সেই ঘটনাটা ঘটিয়েছিল। তথ্য প্রযুক্তির সর্বোত্তম ও সার্বিক ব্যবহারের মাধ্যমে র্যাবকে আরও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার পরিকল্পনা নিয়েছে বলেও জানান আসাদুজ্জামান খান কামাল। আমি প্রত্যাশা করব র্যাব এই সমস্ত সুবিধাদের। এসকে লিটন, মাই টিভি, ঢাকা। দেশে একদিনে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা 4 দিন পর আবার 400 ছাড়িয়েছে। গত 24 ঘন্টায় দেশে 469 জনের মধ্যে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। একই সময়ে মারা গেছে 7 জন। আগের দিনের তুলনায় মৃত্যু কমলেও শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে। আগের দিন 10 জনের মৃত্যু হয়েছিল আর 339 জন নতুন রোগী শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সব মিলিয়ে দেশে শনাক্ত কোভিড রোগীর সংখ্যা দাঁড়ালো 15,66,296 জনে। মারা গেছে 27,785 জন। 5 মাস পর 15 অক্টোবর দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা 400 নিচে নেমে আসে। পরদিন তা 300-র নিচে নেমে আসে। এরপর রবি ও সোমবার যথাক্রমে 314 এবং 339 জন রোগীর শনাক্ত হয়। মঙ্গলবার তা আবার 400 ছাড়ালো। আগামী নভেম্বর থেকে প্রত্যেক মাসে 3 কোটিরও বেশি করোনা টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রাজধানীর শেখ রাসেল জাতীয় গ্যাস্ট্রো-লিভার হাসপাতালে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন। মন্দির যারা ভাঙছেন তারা দেশের শান্তি নষ্ট করে শেখ হাসিনা সরকারকে বিপদে ফেলার ব্যর্থ চেষ্টা করছেন বলেও জানান জাহিদ মালেক। মন্দির ভাঙাটা বড় উদ্দেশ্য না, উদ্দেশ্য যে উন্নয়ন ব্যাহত করে দাও। যেভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা যুদ্ধ করে যাচ্ছি, আমাদের যুদ্ধ হলো এই সন্ত্রাসীদের বিরুদ্ধে। দেশের প্রযুক্তি পণ্যের বাজারে বেশ কিছুদিন ধরেই চলছে সংকট। কম্পিউটারের চিপ সংশ্লিষ্ট যন্ত্রাংশের সংকটই প্রকট। এই সুযোগে নিম্নমানের পণ্য বাজার দখল করেছে। ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতারা বলছেন, বিষয়টি নজরে আসায় নেওয়া হচ্ছে ব্যবস্থা। সাপ্তাহিক আয়োজন মাইটেকে আরও জানাচ্ছেন মোবাল্লিক করিম। করোনাকালে যেমন বেড়েছে প্রযুক্তি পণ্যের ব্যবহার, তেমন বেড়েছে বিক্রিও। কিন্তু মহামারীর শুরু থেকেই কমে এসেছে প্রযুক্তি পণ্যের উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর সরবরাহ। এই সুযোগে কিছু নিম্নমানের পণ্য বাজারে প্রবেশ করায় ভোগান্তিতে ক্রেতারা। এটার একটা প্রভাব তো অবশ্যই আছে এবং আমি মনে করি যে যদি অরিজিনাল একটা পণ্যের পরিবর্তে একটা নকল পণ্যের উপরে অরিজিনালের স্টিকার মেরে যদি কেউ বিক্রি করে, সেটা তো কাস্টমারের সঙ্গে প্রতারণা করা শামিল। প্রকৃত আমদানিকারকরা বলছেন, এতে ক্রেতাদের আস্থার পাশাপাশি কমেছে পণ্যের দীর্ঘস্থায়িত্বের বিষয়ও। করোনার সময় যেহেতু প্রোডাক্ট অ্যাভেলেবেল ছিল না, সেহেতু এই বিষয়ে আমরা অনেকেই এই বিষয়ে নজর দেই নাই। তা আগামীতে এবং এখন থেকে শুরু হয়েছে যে আমরা গ্রে এবং নন চ্যানেল প্রোডাক্টটা বিক্রি করব না এবং আমরা কাস্টমারকে উৎসাহিত করব না। সংশ্লিষ্টরা বলছেন, বিষয়টি তাদের নজরে এসেছে। আইটি প্রোডাক্টগুলি ম্যাক্সিমাম ডিস্ট্রিবিউটরদের কাছে ছিল না, বিভিন্ন কান্ট্রি সোর্সিং করে করে এই প্রোডাক্টগুলি ঢাকায় যোগান দিয়েছে। জানিয়েছেন ব্যবস্থা নেওয়ার কথাও। কপি প্রোডাক্ট আমরা সম্পূর্ণরূপে প্রোটেক্ট করি। এই মার্কেটে কোনো কপি প্রোডাক্ট যদি আমাদের নলেজে আসে, আমরা সাথে সাথে ওটাকে প্রোটেক্ট করি। কোনো প্রকার কপি প্রোডাক্ট এই মার্কেটে বিক্রি করতে পারবে না। তবে পণ্য কেনার ক্ষেত্রে পণ্যটি আসল কিনা তা অনলাইনে যাচাই করার সুবিধা থাকায় আমদানিকারকরা বলছেন, ক্রেতাকেই বিষয়টি যাচাই করে নিতে হবে। মার্কেট কমিটি থেকে বলা হলো যে গ্রেতে যে হ্যাসেলটা হবে কাস্টমারের, এই বদনাম আপনারা ওভারকাম করতে পারবেন, তো আপনাকে কে অ্যাভয়েড করেন। আমরা সেই পক্ষেই আগাচ্ছি। মোবাল্লিক করিম, মাই টিভি, ঢাকা।
দেশকে স্বাধীন পাকিস্তানের মতো অকার্যকর রাষ্ট্রে পরিণত করতেই সারা দেশে সাম্প্রদায়িক নৈরাজ্য বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। বিকেলে গাজীপুরের সার্কিট হাউস এলাকায় কালেক্টরেট হাই স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। মন্ত্রী বলেন, দেশের অগ্রযাত্রাকে ব্যাহত করতে স্বাধীনতা বিরোধী অপশক্তিরাই এমনটা করছে। এর আগে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল ও জেলা প্রশাসক SM তরিকুল ইসলামকে সঙ্গে নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আকম মোজাম্মেল হক। এই অপশক্তিরা এই দেশকে একটা তাদের স্বাদের পাকিস্তানের মতো এই দেশকে একটা অকার্যকর রাষ্ট্র, ব্যর্থ রাষ্ট্র করার জন্য তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করে যাচ্ছে। আমার মনে হয় মানুষের ধারণা বা অনেকে ধারণা করছে যে তাদের সম্পৃক্ততা থাকতে পারে। ইনশাআল্লাহ অচিরেই প্রকৃত দোষীদের চিহ্নিত হবে এবং সবাই জানতে পারবো। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি বলেছেন, সারা বাংলাদেশে যেখানে যেখানে সাম্প্রদায়িক হামলার ঘটনা ঘটেছে বোঝাই যাচ্ছে এটি পরিকল্পিতভাবে করা হচ্ছে। সব জায়গায় চিহ্নিত করা হয়েছে অপরাধী কারা। সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। চাঁদপুরের হাজীগঞ্জে হামলার শিকার বিভিন্ন মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন দীপু মনি। বিদেশি শক্তি এই ঘটনার সাথে জড়িত কিনা তা তদন্তের বিষয়। তবে বিদেশে বসে কোন কোন অপশক্তির ধারক ও বাহক ষড়যন্ত্রের জাল বুনছে এটা খুব স্পষ্ট। কারা এই অপশক্তি, কারা 2013 সালে 14 সালে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, কারা আজকেও অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করতে চায়, যারা রাজনীতি করে না, অপরাজনীতি করে, এটি তাদের কাজ অবশ্যই। কিন্তু আমাদের সজাগ থাকতে হবে যে কেউ যেন কোনোভাবে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে। অভিজাত এলাকায় প্রতিটি ভবনের সেপটিক ট্যাঙ্ক তৈরি করে বাড়ির ময়লা ফেলার আহ্বান জানিয়েছেন উত্তরের মেয়র আতিকুল ইসলাম। আগামী 6 মাসের মধ্যে সেপটিক ট্যাঙ্ক নিশ্চিত না করলে ভবন মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি। দুপুরে গুলশান বনানী এলাকায় পয়ঃবর্জ্য নিষ্কাশন সংশ্লিষ্ট কার্যক্রম পরিদর্শনকালে এসব কথা বলেন মেয়র আতিকুল ইসলাম। অ্যাওয়ারনেস বিল্ড আপ করা। আমরা চাই বিভিন্ন ধরনের সোসাইটি, বিভিন্ন ধরনের পাড়া মহল্লায় আমরা আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য যে কোথায় কোথায় সোয়ারেজ লাইনগুলো আছে, কোথায় কোথায় সেপটিক ট্যাঙ্কগুলো আছে যেগুলো কেন অকার্যকর। কারণ সোয়ারেজ লাইন থেকে আমরা জানি আমাদের যে পয়ঃবর্জ্য যেটা আছে এটাতে কিন্তু মিথাইল গ্যাস সহ কিন্তু অন্য অ্যামোনিয়ার তৈরি হয়, যেমন সেখানে মাছের কোনো চাষ করা যায় না। এখানে মাছ ফেলে দেখা গেছে কোনো মাছ কিন্তু এখানে বাঁচে না। রাজশাহীতে টাটা গাড়ির গ্রাহকদের নিয়ে বন্ধু সুরক্ষা অনুষ্ঠানের আয়োজন করেছে নিটল মোটরস। দুপুরে মহানগরী শহীদ কামরুজ্জামান মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি মেয়র AHM খায়রুজ্জামান লিটন। নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম সাব্বির সাত্তার তাপু, সার্ক টাটা মোটরস লিমিটেডের রিজিওনাল ম্যানেজার রুস্তম নাগপুরওয়ালা, টাটা মোটরসের কান্ট্রি হেড মাধু প্রকাশ সিং, নিটল মোটরসের সেলস অ্যান্ড মার্কেটিং বিভাগের CEO তানভীর শহীদ ও রাজশাহী চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুজ্জামান মনির বক্তব্য রাখেন। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ঢাকা সহ সারা দেশে আওয়ামী লীগের সম্প্রীতি সমাবেশ ও শোভাযাত্রা, অপশক্তির শেকড় উপড়ে ফেলার ঘোষণা ওবায়দুল কাদেরের। অশান্তি সৃষ্টির পর শান্তি মিছিল করে আওয়ামী লীগ, মন্তব্য ফখরুলের। রাজনৈতিক উদ্দেশ্যে বারবার সাম্প্রদায়িক হামলা, বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। ঘাতকের বুলেটে যেন আর কোনো শিশু প্রাণ না হারায় সেই লক্ষ্যে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী। ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করার আহ্বান। দৈনিক শনাক্ত করোনা রোগীর সংখ্যা আবার 400 ছাড়ালো। নভেম্বর থেকে মাসে আসবে 3 কোটিরও বেশি টিকা, জানালেন স্বাস্থ্যমন্ত্রী।
দর্শক সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়াও ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের সকল অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvbangla ও facebook/mytvbangla। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।